নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের 60 নম্বর ক্লাস। তো আরও অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করি ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? এটা তোমাদের বারবার পড়ানো হয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বারবার এই প্রশ্নটা বিভিন্নভাবে পড়ানো হয়েছে তোমাদের। তো অ্যান্সারটা তোমরা পারবে। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, আনন্দমঠ। তো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে। তো 1876 সাল নাগাদ ব্রিটিশ সরকারের অধীনে চাকরিরত অবস্থাতেই বন্দে মাতরম রচনার কথা ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গানটি 1875 সালে 20 ডিসেম্বর রচিত হয়েছিল। 1882 সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে প্রথম এই গানটি প্রকাশিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে 1882 সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, নীল লোহিত এটা কার ছদ্মনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো নীল লোহিত এটা হচ্ছে, মনে রাখবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, অপশন এ। তো সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত, সনাতন পাঠক, এরপরে নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। এই তিনটে ছদ্মনাম খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের তিনটি ছদ্মনাম ছিল নীল লোহিত, সনাতন পাঠক এবং নীল উপাধ্যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে। তো অ্যান্সার করতে থাকো তোমরা। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, অপশান সি। তো সান্দাকফু বা সান্দাকপুর, যেটার উচ্চতা হচ্ছে 3665 মিটার, এটা নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পরের প্রশ্ন, ভারতের প্রথম তৈল খনি কোনটি? এটাও তোমাদের বারবার পড়ানো হয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের প্রথম তৈল খনিটির নাম হচ্ছে ডিগবয়, যেটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। তো ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্রটি আসামের ডিগবইতে অবস্থিত। অঙ্কলেশ্বর এবং খামবাত পশ্চিম ভারতের দুটি প্রধান অপরিশোধিত তেলক্ষেত্র। এরপরে রিলায়েন্স জামনগর শোধনাগার ভারতের বৃহত্তম অশোধিত তেল উৎপাদনকারী। নেক্সট প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? খুব ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো লোকসভার অধ্যক্ষ অর্থাৎ লোকসভার যে স্পিকার রয়েছে, সেই লোকসভার স্পিকার যদি পদত্যাগ করতে চায় তাহলে তার সেই পদত্যাগপত্র জমা দেবেন হচ্ছে ভাইস স্পিকারের কাছে বা উপাধ্যক্ষর কাছে। তো লোকসভার অধ্যক্ষ ভারতের সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার পরিচালনাকারী কার্যকর্তা রূপে কাজ করেন। অধ্যক্ষ সাধারণত সাধারণ নির্বাচনের পরে লোকসভার প্রথম অধিবেশনে নির্বাচিত হন। লোকসভার অধ্যক্ষের অর্থাৎ স্পিকারের অনুপস্থিতিতে তার জায়গায় সহ অধ্যক্ষ কাজ করবেন। আর সহ অধ্যক্ষ লোকসভার সদস্যদের মধ্যে থেকেই লোকসভা দ্বারা নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয় প্রশ্নটা। সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটোর যখন যৌথ অধিবেশন হয়, তো সেই অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো আমরা জানি যে জেনারেলি জানি যে লোকসভায় সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার, আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। আর যদি এখানে উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার দুটো যৌথ অধিবেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে সভাপতিত্ব করবেন হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার।
তো সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্বারা আহ্বান করা হয় ধারা 108-এর দ্বারা। এই ধারাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে 108 নম্বর ধারা অনুসারে হচ্ছে রাষ্ট্রপতি সংশোধনের যৌথ অধিবেশনের আহ্বান করতে পারেন। আর এটি সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। আর তার অনুপস্থিতিতে অর্থাৎ স্পিকারের অনুপস্থিতিতে এটি সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার ডেপুটি স্পিকার, বা তার অনুপস্থিতিতে অর্থাৎ ডেপুটি স্পিকারও যদি সেই অবস্থা না থাকে তাহলে তার অনুপস্থিতিতে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান রয়েছে তিনি সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন, লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তির ঘোষণা কার হাতে থাকে? এখানে একটু ভুল আছে। তো আহ্বান এবং সমাপ্তির ঘোষণা কার হাতে থাকে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লোকসভার অধিবেশনে আহ্বান এবং সমাপ্তির ঘোষণা যার হাতে থাকে তার নাম হচ্ছে রাষ্ট্রপতি, অপশন সি। তো রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন তলব করেন। লোকসভার স্পিকার একটি যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন এবং তার অনুপস্থিতিতে সভাটি সভাপতিত্ব করেন হচ্ছে রাজ্যসভার সহ সভাপতি। এটা বারবার পড়ানো হচ্ছে, তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এটা তো কিছুক্ষণ আগে পড়ানো হলো, অ্যান্সার হয়ে যাবে এখানে অধ্যক্ষ বা স্পিকার। তো লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। তো যদি বক্তা অনুপস্থিত থাকে সভাপতিত্ব করেন লোকসভার ডেপুটি স্পিকার। আর যেখানে রাজ্যসভার বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। আর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান যিনি এর সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন ভারতের উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাজ্যসভার সভায় সভাপতিত্ব করেন। অর্থাৎ রাজ্যসভায় যদি উপরাষ্ট্রপতি অনুপস্থিত থাকে তাহলে সেই অবস্থার সভাপতিত্ব করেন হচ্ছে মানে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচাইতে বড় সেচ খালটির নাম কি? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পৃথিবীর সব থেকে বড় সেচ খালটির নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, অপশন এ। তো ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম খাল এবং বিশ্বের বৃহত্তম সেচ প্রকল্প। এটি উত্তর পশ্চিম ভারতের একটি বিশাল খাল যা সুতলজ নদীর হ্যারিক ব্যারেজ থেকে রাজস্থানের থর মরুভূমিতে জল বহন করে। তো এটা মনে রাখবে যে ইন্দিরা গান্ধী খাল কোন নদী থেকে জল পায়? সতলজ নদী থেকে। নেক্সট প্রশ্ন, দ্য লাস্ট সাপার চিত্রটি কার আঁকা? এটাও বারবার প্রশ্নটা আসে পরীক্ষায়, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো দ্য লাস্ট সাপার চিত্রটি অঙ্কন করেছিলেন হচ্ছে লিওনার্দো দি ভিঞ্চি, অপশন বি। তো দ্য লাস্ট সাপার বা অন্তিম ভোজ হচ্ছে ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেওয়াল চিত্রকর্ম। আর মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। পরের প্রশ্ন, দেনা পাওনা কার লেখা ছোট গল্প? এটাও বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটা এসেছিল। তো মনে রাখবে দেনা পাওনা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। তো দেনা পাওনা 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। পরের প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে সিদ্রাপং, অপশন সি, যেটা হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত। তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে স্থাপন করা হয়েছিল 1897 সালে। সিদ্রাপং যেটা দার্জিলিংয়ে রয়েছে, তো দার্জিলিংয়ে 130 কিলোওয়াট ক্ষমতার একটি প্রকল্প স্থাপন করা হয়েছিল। এই জলবিদ্যুৎ কেন্দ্রটি এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রও ছিল। পরের প্রশ্ন, কলহন রচিত গ্রন্থটির নাম? এটাও খুব ইম্পর্টেন্ট। তো কলহন রচিত গ্রন্থটির নাম হচ্ছে রাজ তরঙ্গিনী, যেটা কাশ্মীরের কাহিনী, অপশন বি। তো কলহন কাশ্মীরের ইতিহাস বিবরণী গ্রন্থ রাজতরঙ্গিনীর রচয়িতা। তিনি 1148 থেকে 1149 সালের মধ্যে সংস্কৃত ভাষায় এই গ্রন্থটি রচনা লিখেছিলেন। আর তার জীবন সম্পর্কিত সমস্ত তথ্য তার নিজস্ব লেখা থেকে অনুমেয়। নেক্সট প্রশ্ন, কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত হতেন? তো দেবতাদের প্রিয় বলে অভিহিত হতেন হচ্ছে অশোক, সম্রাট
অশোক। তো অশোক মহান রাজা ছিলেন। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। অশোক দেবনাম প্রিয়া এবং প্রিয়দর্শী নামেও অভিহিত ছিলেন, অর্থাৎ দেবতাদের প্রিয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়ক পথ আছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো পৃথিবীর মধ্যে সব থেকে কম সড়ক পথ দেখা যায় হচ্ছে নেপালে, অপশন ডি। পরের প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? এটা তো কম বেশি তোমরা সবাই পারবে। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, কোশি নদীকে হচ্ছে বিহারের দুঃখ বলা হয়। আর দামোদর নদীকে কি বলা হয় তোমরা নিচে কমেন্টে জানাবে। তো কোশি নদীকে কোশি নামে ডাকা হয়, তাকে বিহারের দুঃখ বলা হয়। কোশির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 720 কিলোমিটার এবং তিব্বত, নেপাল এবং বিহারে প্রায় 74,500 কিলোমিটার এলাকা জুড়ে প্রশাসিত রয়েছে। নেক্সট প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন হচ্ছে শশাঙ্ক, চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি কনিষ্ক। তো কাকে সকলোত্তর পথনাথ বলা হয়? তোমরা কমেন্টও অ্যান্সার করতে থাকো। তো সকলোত্তর পথনাথ বলা হয় হচ্ছে হর্ষবর্ধনকে, অপশন সি। আর হর্ষবর্ধন মনে রাখবে তিনি পুষ্যবতী বংশের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, জেলা পরিষদের সভার সভাপতিত্ব কে করেন? অপশন জেলা শাসক, সভাপতি, সভাধিপতি নাকি এদের কেউই নন। তো জেলা পরিষদের সভার সভাপতিত্ব করেন হচ্ছে সভাধিপতি, অপশন সি। পরের প্রশ্ন, তুংকু আব্দুল রহমান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো তুংকু আব্দুল রহমান কাপ হচ্ছে এটা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, অপশন সি। পরের প্রশ্ন, কোনটি একটি একক নৃত্যের উদাহরণ, অর্থাৎ সোলো ড্যান্স, অর্থাৎ একাই নৃত্য করতে হয়, একজনই নৃত্য করে? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, মোহিনী আট্টম। তো মোহিনী আট্টম হচ্ছে একটি সোলো ড্যান্স বা একক নৃত্য। তো মোহিনী আট্টম ঐতিহ্যগতভাবে একটি একক নৃত্য যা প্রধানত একজন মহিলা নৃত্যশিল্পী দ্বারা সম্পাদিত হয়। মোহিনী মানে সুন্দরী নারী, আর আট্টম মানে হচ্ছে নৃত্য। এটি ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে একটি এবং কেরালায় জনপ্রিয়। এটি ভারতনাট্যম এবং কথাকলির সংমিশ্রণ। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবির উৎসবের সূচনা করল? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। তো মনে রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ রাজ্যে কবির উৎসবের সূচনা করেছিল। নেক্সট প্রশ্ন, গুগলের পেরেন্ট কোম্পানির নাম কি? তো গুগলের পেরেন্ট কোম্পানির নাম হচ্ছে অ্যালফাবেট, অপশন বি। পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে সামন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন নাকি বল্লভ সেন। তো সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সামন্ত সেন, অপশন এ। তো বাংলায় সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন হচ্ছে সামন্ত সেন। তিনি বর্ধমান অঞ্চলে বাস করতেন। সামন্ত সেন অবশ্য রাজা উপাধি ধারণ করেননি। তার পুত্র হেমন্ত সেন স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম মহারাজা উপাধি ধারণ করেন। পরের প্রশ্ন, 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা তোমাদের চলেই আসবে, কোনো না কোনো পরীক্ষায় এটা চলেই আসবে, বা যে কোনো পরীক্ষায় আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 2026 সালে যে ফুটবল বিশ্বকাপ হবে সেটা অনুষ্ঠিত হবে হচ্ছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 2026 ফিফা বিশ্বকাপ 23তম ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা এবং এটি কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে। পরের প্রশ্ন, চন্দ্রযান 3 এর জন্য কোন লঞ্চার ব্যবহার করা হয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে চন্দ্রযান 3 এর জন্য যে লঞ্চারটি ব্যবহার করা হয়েছিল সেটার নাম হয়ে যাবে GSLV MK3। তো GSLV MK3 এটা হচ্ছে চন্দ্রযান লঞ্চ করার জন্য ব্যবহার করা হয়েছিল। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি প্রকাশিত নোটস অফ এ ড্রিম গ্রন্থের লেখক কৃষ্ণা ত্রিলোক কার বায়োগ্রাফির ওপর এই বইটি রচনা করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট, খুব একজন বিখ্যাত ব্যক্তির জীবনী এখানে রয়েছে নোটস অফ এ ড্রিম বইটিতে, খুব ইম্পর্ট্যান্ট। তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ আর রহমান। তো এ আর রহমানের বায়োগ্রাফি নোটস অফ দ্য ড্রিম গ্রন্থে লিখেছিলেন হচ্ছে কৃষ্ণা ত্রিলোক। পরের প্রশ্ন, এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বতটি অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও। তো এশিয়া এবং ইউরোপ মহাদেশের সীমানায় অবস্থিত হচ্ছে উরাল পর্বত, অপশন বি। তো উরাল পর্বতমালা রাশিয়ার একটি পর্বতমালা। এটি রাশিয়ার উত্তর সীমান্তে উত্তর মহাসাগর থেকে আরম্ভ করে 2400 কিলোমিটার দক্ষিণে কাজাখস্তানের স্টেপ মালভূমিতে গিয়ে শেষ হয়েছে। এটি ইউরোপ এবং এশিয়া মহাদেশকে ভাগ করেছে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম গুহা যেটার নাম হচ্ছে পৃথিবীর গভীরতম গুহা রেসু ডু ফইলিস, এটা কোন দেশে অবস্থিত? তো পৃথিবীর গভীরতম গুহা রেসু ডু ফইলিস এটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত, অপশন বি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কাদের নিয়ে গঠিত হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো ভালো করে মনে রাখবে এটা, যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠিত হয় হচ্ছে মন্ত্রী পরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা মিলে। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটি সিনিয়র মন্ত্রীদের নিয়ে গঠিত, যাদেরকে ক্যাবিনেট মিনিস্টার বলা হয়। জুনিয়র মন্ত্রীরা প্রতিমন্ত্রী বলা হয় এবং খুব কমই ডেপুটি মিনিস্টার। আর কাউন্সিলের নেতৃত্ব দেন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্য তাদের জাতীয় বৃক্ষ হিসাবে নির্বাচন করলো কোন গাছকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন হচ্ছে নিম, বট, শিওল নাকি কাঁঠাল গাছকে। তো অন্ধ্রপ্রদেশ রাজ্য হচ্ছে নিম গাছকে তাদের জাতীয় বৃক্ষ হিসাবে নির্বাচন করেছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? জলপাইগুড়ি, বাঁকুড়া, দার্জিলিং নাকি উত্তর 24 পরগনাতে? তো এটা তোমরা কম বেশি সবাই পারবে, সোজা প্রশ্ন, অ্যান্সার হবে এখানে অপশান বি, বাঁকুড়াতে। তো বাঁকুড়াতে হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা বিশেষভাবে দেখা যায়। তো পশ্চিমবঙ্গে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। লালমাটির এলাকা ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার বৃহত্তম অংশ। বীরভূম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মধ্যে বিস্তৃত এবং অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, ভারত ও বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্যের জন্য। তো কোন জলাধার থেকে মানে জল বন্টন নিয়ে বিতর্কের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে জল বন্টন নিয়ে বিতর্ক হয়? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, ফারাক্কা ব্যারেজ। তো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধটি নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয়েছিল 1975 সালে। আর সেই বছরই 21শে এপ্রিল 1975 সালে এই বাঁধটি চালু হয়। নেক্সট প্রশ্ন, শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? তো পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে হচ্ছে 73তম সংবিধান সংশোধনে। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটাও বারবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে সতীশচন্দ্র বসু এবং পি এ মিত্র। এখানে এ এবং বি দুটোই অ্যান্সার হবে। তো 1902 খ্রিস্টাব্দের 24শে মার্চ এই সমিতি তৈরি করেছিলেন সতীশচন্দ্র বসু এবং প্রমোদ নাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে। তবে কলকাতায় প্রথম অনুশীলন সমিতির আখড়াগুলি 1902 সালে শুরু হলেও পরবর্তীকালে ঢাকায় তা আরও বিস্তৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন, এটা বাহমনি হবে। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ, অপশান সি। তো 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন বাহমন শাহ বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি হাসান গাঙ্গু নামেও পরিচিত ছিলেন। এটা ইম্পর্টেন্ট লাইন,
এটা ভালো করে মনে রাখবে যে আলাউদ্দিন বাহমন শাহর আরেক নাম ছিল হচ্ছে হাসান গাঙ্গু। আর তিনি তার পুত্র মোহাম্মদ শাহ প্রথম দ্বারা স্থলাভিষিক্ত হন, অর্থাৎ তারপরে তার পুত্র মোহাম্মদ শাহ তার সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, মুঘল ভারতে কে জিন্দার পীর নামে অভিহিত ছিলেন? এটা তো তোমাদের বারবার পড়ানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেব হচ্ছে জিন্দা পীর নামে পরিচিত। আর তিনি নিজেকে আলমগীর উপাধিতেও ভূষিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপদকালীন ব্যবস্থা অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন? তো এটাও খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত মোট 3বার জাতীয় আপদকালীন ব্যবস্থা অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তো ভারতের জাতীয় জরুরি অবস্থা 3বার ঘোষণা করা হয়েছে। 1962 সালে চীন যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে। আর রাষ্ট্রপতি যখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে বা সংকটের আর্থিক পরিস্থিতি থেকে জাতির জন্য হুমকি অনুভব করেন, তখন তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। পরের প্রশ্ন, রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি কে হন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন হচ্ছে রামবরণ যাদব। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 28 মে 2008 তারিখে অ্যাসেম্বলির রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ভোট দেয় রামবরণ যাদব। গণপরিষদে ঐতিহাসিক ভোটে নির্বাচিত হন এবং 247 বছরের পুরানো রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন হচ্ছে রামবরণ যাদব। পরের প্রশ্ন, কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এটা। তো সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি। অপশন বি। তো আলাউদ্দিন খলজি বিভিন্ন ধরনের বাজারজাত পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করেন এবং আলাউদ্দিন খলজির কর ব্যবস্থা 20 শতাব্দী পর্যন্ত দীর্ঘকাল স্থায়ী ছিল। তিনি প্রথম দিল্লি সুলতান যিনি স্থানীয় দরিদ্রদের মধ্যে মূল্য নিয়ন্ত্রণ এবং রেশন ব্যবস্থা করেছিলেন। এই দুটো ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যে আলাউদ্দিন খলজি হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ এবং রেশন ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো হোম রুল আন্দোলনের একজন নেতার নাম কি? তো অপশনগুলির মধ্যে কে একজন হোম রুল আন্দোলনের নেতা ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, অ্যানি বেসান্ত। তো হোম রুল আন্দোলন 1916 সালে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক দ্বারা শুরু হয়েছিল। হোম রুল আন্দোলনের লক্ষ্য ছিল হচ্ছে কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলির মতো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ভারতের জন্য হোম শাসন বা আধিপত্যের মর্যাদা অর্জন করা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।